দুঃখের, অত্যন্ত বেদনার, অত্যন্ত ভয়ঙ্কর। কারণ 26শে নির্বাচন, তার আগে যেভাবে 26,000 প্রায় 26,000 চাকরি বাতিল হলো, তাতে দায় কি এড়াতে পারবে রাজ্যের সরকার? বড় প্রশ্ন এবং বড় ভয়ঙ্কর ছবি আপনারা জানেন। কারণ এক এক করে যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের যে পরিস্থিতি, তাদের যে হাহাকার, তাদের যে কান্না, আজ দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন প্রত্যেকটি মানুষ, তারা প্রত্যেকেই প্রশ্ন করছেন। কারণ প্রত্যেকেরই পরিবার রয়েছে, প্রত্যেকের পরিবার জড়িত। আজকে ঠিক এই জায়গায় কেন যোগ্য এবং অযোগ্য আলাদা করা গেল না, যেমন বড় প্রশ্ন, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসএসসি কি দায় এড়াতে পারে? এবং ঠিক এই জায়গায় রাজ্য সরকার আজ এই দুর্নীতির দায়, যে দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের সরকার, সেই দায় কি এড়াতে পারবে? আজ এক বড় প্রশ্ন আজ নিউজরুম থেকে শুরু করব। কারণ যেভাবে একে একে বিভিন্ন স্কুলে বিক্ষোভ, শুধু তাই নয়, যেভাবে স্বজনহারাদের মতন চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রত্যেকে, আজ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বড় প্রশ্ন উঠছে যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, এর দায় কার? এক বড় জটিল প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে আজ এখনো পর্যন্ত চুলচেরা বিশ্লেষণের জায়গা হয়তো নেই, কারণ রায় ঘোষণা হয়ে গিয়েছে। এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা আজ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। আজ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এক এক করে ছবি আপনাদেরকে দেখিয়েছি সকাল থেকে। আমরা এই মুহূর্তে ফরাক্কার দিকে চলে যাব, অর্জুনপুর হাই স্কুল। সেখানে 36 জন যারা চাকরি হারিয়েছেন, এই 36 জন যারা চাকরি হারা, আজ তাদের কি ছবি একটু দেখাবার চেষ্টা করবো এই মুহূর্তে নিউজরুম থেকে। একটু দেখাবার চেষ্টা করি আপনাদেরকে কি অবস্থা চারিদিকে। তো এক এক করে এই ছবি দেখছেনই। শুরুটা করছি ফরাক্কা দিয়ে। ফরাক্কার যে ছবিটা সামনে এসছে, তাতে অবশ্যই ভয়ঙ্কর এবং একে একে বড় দীর্ঘ পরিস্থিতির জায়গা, যে জায়গা হয়তো আলোচনার জায়গায় যেতে হবে। কারণ চাকরি হারাদের যে এই হাহাকার, তাতে কান্নায় ভেঙে পড়েছেন স্বাভাবিকভাবেই। দেখুন, এই হচ্ছে অবস্থা। আমরা দেখাচ্ছি ফরাক্কার ছবি, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা আজ এই টিচারদের মাধ্যমে, আজ এই পড়ুয়ারা যারা আজকে নিজেদের স্বপ্নের জায়গায় তারা পৌঁছতে চেষ্টা করছিলেন, আজ তাদেরও চোখে কান্নার জল। দেখাচ্ছি সেই ছবি, আর এই ছবিগুলো হয়তো অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আমরা এক এক করে বহু প্রতিক্রিয়া পেয়েছি। যারা চাকরি হারালেন তারা কি বলছেন, চরম বিপাকে পড়েছেন প্রত্যেকে। শুনুন কি বলছেন। আপনারা কেউ এখনো আজকে স্কুলে আসেননি, টোটাল 36 জন। আমরা থাকলাম 31 জন, থাকলাম 67 জন ছিলাম, 36 চলে গেল, 31 এখন থাকলাম, প্রায় 9,500। যেহেতু কালকে ঘটনাটা ঘটেছে, তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি, আর উপর থেকে কি নির্দেশিকা আসছে সেটা দেখব। তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি, কমিটি বসবে, প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো, যে যেটা ভালো হয় সেটাই করবো আর কি। তো প্রচুর পরিমাণে মানে পড়ে গেলাম। এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে। নির্দিষ্টভাবে কোনো দেখুন, এই হচ্ছে ছবি। বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে। দেখুন, খুব স্বাভাবিকভাবে আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার যে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই তোলবার চেষ্টা করছেন যে এর দায় অ্যাকচুয়ালি তাহলে পরে কার? কেন এতগুলো সময় পাওয়ার পরেও যোগ্য অযোগ্য সেটা ফারাক করা গেল না? তাহলে পরে এই জায়গায় যে ব্যাপক দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগটাতে খুব সুস্পষ্টভাবে রাজ্যের সরকার বা যারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আজকে যারাই তদন্ত বা তার দায়ভার নিয়ে যারা তদন্ত করছিল, আজ তারাও সেই জায়গায় প্রশ্নের সম্মুখীন হবে। খুব স্বাভাবিক। আজ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ঠিক নির্বাচন একেবারে দোরগোড়ায় বছর ঘুরলে পরেই, তার আগে যখন এই ছবি, তাতে এক এক করে বহু সমস্যা। উচ্চ মাধ্যমিক সেটা পিছোতে পারে, তার আশঙ্কার জায়গা। এক এক করে স্বজনহারা যারা, তাদের মতন করে কান্নায় ভেঙে পড়েছেন যারা চাকরি হারা। উত্তর দিনাজপুরের ছবিটা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করবো। ঠিক একইভাবে একই ছবি সামনে এসছে উত্তর দিনাজপুর থেকে। ছবিটা একটুখানি দেখাই। দেবীনগর কৈলাসচন্দ্র হাই স্কুল, ঠিক এই রাধারানী হাই স্কুলের ছবিটা কি রয়েছে একবার দেখাবার চেষ্টা করি। দেখুন, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। এক এক করে এই ছবিগুলো দেখুন কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন। রাধারানী স্কুলের যারা শিক্ষিকারা রয়েছেন, তারা ঠিক এইভাবেই চোখের জল ফেলছেন। এরা যোগ্য, এরা কেউ সাদা খাতা জমা দেননি, এরা বলছেন তাই। তো দুই শিক্ষিকার এই কান্নার ছবি দেখছেন, আপনারা কি বলছেন একটু শোনাবার চেষ্টা করুন। শুনুন।
যেত সেই তার বাবা মাকে আমার 2016 এসএসসি প্যানেলে আমার নাম আছে। আমি আছে বলবো, কেননা এখনো আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি একটা যোগ্য আর অযোগ্য, এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে, নিজেকে কোথায় মনে করছেন? অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানবো। আমার মানে কোনো ডাউটই নেই। আমি জানি, এটা আমি জানে, আমার কলিগসরা জানে, আমার ফ্যামিলি মেম্বার্স জানে, সবাই জানে যে আমি পুরোপুরি 100% যোগ্য ক্যান্ডিডেট। এবং আমার সঙ্গে যে এতজন 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে। ডিফল্টটা দেখুন, আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না। আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি। তো যারা সেইভাবে মানে টেন্টেড ক্যান্ডিডেটস, তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে, আমার সেটা সব থেকে বড়। আমি 2016 সালের এসএলএসটি জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য, সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? দেখুন, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক ন্যায়বোধ, আজকে সমাজে এই যে যাদের চাকরি চলে গেল, এই প্রায় 26,000 জন শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা মুখ দেখাবেন কি করে? আজকে অনেকেই রয়েছেন এদের মধ্যে যারা পারছেন না হয়তো নিজেদেরকে, তাই হয়তো আত্মহত্যার পথ বা আত্মহত্যার চেষ্টার ছবি আমরা দেখতে পেয়েছি। ঠিক একইভাবে ক্যানিং থেকে এই ছবি সামনে এসছে, যেখানে রায়বাগিনী হাই স্কুলের একজন শিক্ষিকা, তিনি হয়তো এই পথ অবলম্বন করতে বাধ্য হলেন। অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ যে ছবিটা সামনে এসছে, তাতে ঠিক এই জায়গায় একজন শিক্ষিকার আজ এই পরিণতির জায়গা। দেখুন, একবার ভালো করে ছবিটা দেখাচ্ছি, কি ভয়ঙ্কর যে অবস্থা তৈরি হয়েছে। তাতে যেভাবে আন্দোলন তো একদিকে চলবে, খুব স্বাভাবিক, কিন্তু যাদের চাকরি গিয়েছে, আজকে যারা যোগ্য হয়েও চাকরি হারা, যাদেরকে আজ যোগ্য অযোগ্যের এই জায়গার ফারাক করা গেল না, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষিকা, তাকে আজ এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। তিনি আত্মহত্যার পথ সেটা বেছে নিয়েছেন। হরিপদ মণ্ডল আমাদের প্রতিনিধি তুলে ধরা প্রতিবেদন ঠিক এই জায়গা থেকে দেখুন। কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। দক্ষিণ 24 পরগনা ক্যানিং রায়বাগিনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং, তার চাকরি বাতিল হয়েছে। কান্নায় ভেঙে পড়েছিল। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা। ক্যানিং মহকুমার হাসপাতালে শিশুটিতে তিনি চিকিৎসাধীন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমার সহকর্মী সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে। ক্যানিং মহকুমার হাসপাতাল, সেই হাসপাতালে শিশুটিতে তিনি চিকিৎসাধীন রয়েছে এবং তিনি কিন্তু স্থিতিশীল রয়েছে। বেশ কিছুদিন পর তার বিয়ে হওয়ার কথা ছিল। চাকরি হারার পরে তিনি আত্মহত্যা পথ বেছে নেওয়ার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ক্যানিং নবপল্লী একটি বাড়িতে তিনি ভাড়া থাকত। ঘটনা তদন্ত শুরু করছে ক্যানিং থানা পুলিশ। দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে সাংবাদিক বৈঠক সারছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সরাসরি নজর রাখবেন। আমরা সর্বতভাবে থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। 1, 2 এই যে আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড বা
এক দলের বেতন ফেরত দেওয়া হবে, আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়, এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে, মানে বেশ কয়েকটা পাতায় আছে, 28 নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে। তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না, কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। দেখুন, রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো, এগুলো তো এসএসসির ব্যাপার, এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে। যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায়, আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব, তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব। আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন, সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগ্যাল ক্লারিফিকেশন চাইবে। তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। ব্রাত্য বসু তার প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম। এখন মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, কিছু টেকনিক্যাল গ্রাউন্ড ডেফিনেটলি এসএসসি এর পরবর্তী সময় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন। এখন খুব স্বাভাবিকভাবে কি হবে কি না হবে সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন স্কুলের ছবিটা, যেখানে শিক্ষক শিক্ষিকারা তারা কোথাও কোথাও আত্মহননের পথ বেছে নিচ্ছেন, কোথাও কান্নায় ভেঙে পড়ছেন, কোথাও তারা প্রশ্ন তুলছেন যে আমরা যোগ্য, আমরা অযোগ্য নই, কেউ সাদা কাটা জমা দিইনি। ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলছে প্রত্যেকেই যে এই যোগ্য অযোগ্যদের ফারাকটা কেন করা গেল না। এই জায়গায় দায়টা স্বাভাবিকভাবেই বড় প্রশ্নের জায়গায় যে এসএসসি ঠিক এই জায়গাতে কেন তারা ফারাকটা করতে পারলেন না। দুর্নীতি সেটা যে ব্যাপক হারে, তা হয়তো আরও একবার স্পষ্ট করলো হয়তো এই পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাওয়া, প্রায় 26,000 চাকরি চলে যাওয়া। চলুন একটা দ্রুত বিরতি আমাদেরকে নিতে হবে, বিরতির পর ফিরে আসছি সংক্ষিপ্ত সময়। সর্বহারা রয়েছেন প্রত্যেকে যারা চাকরি হারিয়েছেন, আর কি এই সর্বহারা ঠিক পরিস্থিতিতে যে জায়গায় গিয়েছে তাতে এক এক করে বড় প্রসঙ্গের জায়গা, যে জায়গা থেকে প্রশ্ন করছেন প্রত্যেকে। এখন আমরা যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন স্কুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছি, যেখানে সর্বহারা প্রত্যেকেই বলছেন এবং তারা বলছেন যে তারা যোগ্য, কিন্তু ঠিক এই জায়গা থেকে তাও তাদের চাকরি আজকে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এক এক করে পরিস্থিতি দেখাই বলতে নিয়ে যাবো আসানসোলের ছবিটা ঠিক কি রয়েছে একটুখানি দেখাবার চেষ্টা করি, যেখানে 3 জন শিক্ষক তারা চাকরি হারিয়ে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বড় সড়ো ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, যেখানে দাঁড়িয়ে যারা এই স্কুলে এই ছাত্রদের পাঠ দিতেন, আজকে ঠিক সেই জায়গা থেকে কি বলছেন তৃণাঞ্জনে তুলে ধরা প্রতিবেদন আমাদের প্রতিনিধির একবার দেখাবার চেষ্টা করি, দেখুন। রানীগঞ্জের বাসন্তী দেবী অথবা ঢাকেশ্বরী অথবা বেসিক অথবা ধাতকানারায়ণচন্দ্র লাহিড়ী বিদ্যা মন্দির অথবা কেলেজোড়া, সব জায়গাতেই কিন্তু শিক্ষাঙ্গনে যেন মহাপ্রলয় নেমেছে। একের পর এক চাকরি গেছে। অন্যায়ভাবে যারা চাকরিতে এসেছিলেন, শীর্ষ আদালতের নির্দেশে যাদের চাকরি গেছে, তাদের কাছে সেই সমস্ত বাচ্চারা কি শিখেছে? অন্যায়টাকে কি অন্যায় শিখেছে, নাকি না এ যদি ভবিষ্যতে আরো এরম ভাবে চলতে থাকে তারা কি অন্যায় শিখবে? আবার প্রশ্ন উঠছে যারা যোগ্য তাদের কি হবে, তা নিয়েও কিন্তু স্কুল মহলে প্রশ্ন উঠছে এবং শিক্ষক শিক্ষিকা কমে যাওয়াতে ক্রাইসিস অবশ্যই দেখা দিচ্ছে। তবুও কিন্তু শিক্ষকরা চেষ্টা করে যাচ্ছেন যারা এখনো রয়েছেন যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। এখন দেখার পরবর্তী সময় আর কি অবস্থা দাঁড়ায়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।
এটা হচ্ছে ধাতকা এনসি লাহিড়ী বিদ্যা মন্দিরের ছবি। প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া গিয়েছে, মানে এখন এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন, পাঠ দেবেন কি করে? যারা খুব স্বাভাবিকভাবে যাদের কাছে ছাত্রছাত্রীরা বা তাদের কাছে অনেকেরই পছন্দের এই শিক্ষকরা আজকে দাঁড়িয়ে তাদের চাকরি চলে গিয়েছে। প্রধান শিক্ষকের বার্তাটা একবার শোনাবার চেষ্টা করি। তারা বলছেন বিজ্ঞান বিভাগে পড়াবার মতন শিক্ষকই আর রইল না, তাহলে কি হবে আগামী সময়টাতে? বড় সড় ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। কি বলছেন প্রধান শিক্ষক? শুনুন। অবস্থা এক স্কুলের যদি টিচার কমে যায় তো স্কুলে তো একটু অসুবিধা হবেই, যেমন রীতিমতো কিছু কিছু টিচার রিটায়ারও করছে, ঠিক আছে, তার মধ্যে স্কুলের টিচার যদি হঠাৎ কমে যায় তাহলে তো একটু অসুবিধা হয়। তো আছেন উচ্চপর্যায় কর্তৃপক্ষরা আছেন, সরকার আছেন, তারা নিশ্চয়ই নিয়ে ভাববেন, ঠিক আছে। আগামী দিনে স্কুল আশা করব জিনিসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই ধরনের তো যোগ্য অযোগ্য দেখুন, সেখানে তো বিচারকরা যারা করেছেন তাদের উপর নির্ভর, সেখানে আমাদের কিছু বলার বক্তব্য নেই। ছাত্রছাত্রীদের আর যারা রয়েছে ছাত্রছাত্রীদের তো আমরা যারা রয়েছি সবাই মিলে সহযোগিতা করব, ঠিক আছে। আমরাও যদি অসুবিধা হয় আমরা উচ্চতম কর্তৃপক্ষকে জানাবো এই ধরনের ব্যাপারটা। দেখুন, ন্যায় অন্যায়টা আলাদা জিনিস। কি হচ্ছে একটা ছাত্রছাত্রীর কাছে ন্যায় অন্যায় কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে ন্যায় শেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে প্রধান শিক্ষকের বক্তব্য। খুব স্বাভাবিকভাবে আপনারা শুনতে পেলেন। এখন প্রধান শিক্ষক যেটা বলছেন, এরকম অনেকেই রয়েছেন শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে এই শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন এই ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ এই জায়গায় যদি আজকে এই ভবিষ্যতের জায়গা বড় প্রশ্নের জায়গা উঠে যায় তাহলে পরে পড়াবেন কারা? এখন কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য শিক্ষকরাও বলছেন, একটু শোনাবার চেষ্টা করি অন্যান্য শিক্ষকদের বক্তব্য। শুনুন। যদি কোনো কিছু অন্যায় স্যার করে থাকেন তাহলে নিশ্চয়ই এটা করাটা উচিত, ঠিক আছে। আর যদি মনে হয় যে না স্যারের কোনো অন্যায় নেই, তাহলে নির্দোষ যদি থাকে তাহলে চাকরিটা থাকা উচিত। আমার বক্তব্য সেটাই বলে, যারা অন্যায় করেছেন তাদেরকে শাস্তি পাওয়া দরকার, আর যারা অন্যায় করেননি তারা শাস্তি যেন না পায়। আর এবার মালদা শীতলপুর স্কুল, সেই শীতলপুর স্কুলের কি অবস্থা একবার ছবিটা দেখাবার চেষ্টা করি। সেখানে 8 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা ইতিমধ্যেই আমরা পাচ্ছি, কারণ যারা স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা প্রধান শিক্ষক রয়েছেন তারা প্রত্যেকেই দিশেহারা এই মুহূর্তে। তারা কিভাবে এগোবেন আগামী সময়টা তারা নিজেরাও বুঝতে পারছেন না। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সামনে এসছে, তার মধ্যে এই খবর যখন প্রকাশ্যে এসছে স্কুলগুলোতে, যখন একে একে এই শিক্ষকদের কাছে বার্তা পৌঁছলো, তখন স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন প্রত্যেকে। প্রধান শিক্ষকের বার্তা একবার শোনাবার চেষ্টা করি। স্কুলের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি ঠিক কি বলছেন একবার শোনাবার চেষ্টা করুন। শুনুন। আমাদের বিদ্যালয়ে মোট 8 জনের চাকরি চলে গেছে, তার মধ্যে 6 জন ফিজিক্যাল সায়েন্সের আর 2 জন বায়ো সায়েন্সের টিচার ছিল। এতে আমাদের বিজ্ঞান বিভাগের পুরো একদম বিপর্যয়। বিজ্ঞান বিভাগের আর কোনো টিচার নেই, 2 জন আছে আপার প্রাইমারিতে পিওর সায়েন্সের। আমাদের এইচএস পর্যন্ত যে বিজ্ঞান বিভাগ ছিল সেটা মূল দায়িত্ব ওদেরই উপরে ছিল। তারা খুব ভালো পড়াতেন, যত্ন সহকারে পড়াতেন, কিন্তু এখন আগামী দিনে কিভাবে আমাদের বিদ্যালয় চলবে সেটা আমরা এখনও ভেবে উঠতে পারছি না। এখন যেহেতু প্রথম সামগ্রিক পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার পর সেটাকে নিয়ে আমাদের এখন বিস্তর আলোচনার বিষয়। আর এ পাশে ছাত্রছাত্রীরা বলছেন আমরা এবার পড়াশুনো করব কিভাবে? আমাদের কাছে তো অত পয়সা নেই যে প্রাইভেট টিউশন নিতে যাব। আমরা স্কুলে আসতাম টিচারদের থেকে খুব স্বাভাবিকভাবে, মানে পরীক্ষার প্রস্তুতি যাকে বলে ঠিক এইভাবে ক্লাসের প্রস্তুতি যেভাবে হয় সেই ক্লাসের প্রস্তুতি নিতাম। এবার আমরা কি করব এই প্রশ্নই তুলছে স্টুডেন্টসরা। কি বলছেন একবার শোনাবার চেষ্টা করুন। শুনুন। তোমাদের নিত তারা আজকে স্কুলে এসেছেন? না, আসেননি। তারা কিসের ক্লাস নিতেন? তারা সায়েন্সের ক্লাস নিতেন। কতজন টিচার? 8 জন। আসেননি তারা? না, আসেননি। তো কতটা সমস্যা হচ্ছে এখন? প্রচুর সমস্যা হচ্ছে। আমাদের কাছে এত টাকাও না যে আমরা টিউশন নিব, টিউশন নিয়ে চলে যাবো। আমাদের অনেক দূর যেতে হয়, তাদের অনেক পার হাইট অনেক ভাড়া চলে যায়। আর আমাদের অত বাড়তি সমস্যা অনেক বাড়িতে, তাই আমরা এত কেমনি পড়বো। স্কুলে এসে পড়তাম তো দেখি স্যার নাকি বলে চলে গেছে, সুপ্রিম কোর্টের অনুযায়ী বলে চাকরি নাকি চলে গেছে স্যারদের। তোমরা কীভাবে পড়বো? সমস্যা হবে তো। এই হচ্ছে শিক্ষকদের ছবি, শিক্ষিকাদের ছবি, এই হচ্ছে ছাত্রছাত্রীদের বক্তব্য। কোথাও আপনারা শুনছেন প্রধান শিক্ষকের বক্তব্য। এখন ভবিষ্যৎ হচ্ছে বড় প্রশ্নের জায়গা। কি হবে শিক্ষাঙ্গনের চেহারা আগামী সময়, এটাই হয়তো বড় প্রশ্নের জায়গা দেখা দিয়েছে। ভবিষ্যৎ সেটা কোন জায়গায় যাচ্ছে আজ ছাত্রছাত্রীদের। আপাতত দুটো নিউজ রুম এখান থেকে শেষ করছি। পরবর্তী খবর, অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর থাকা।